আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি যে কথা জানতে চান অনুষ্ঠানে। আমি মুস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত হচ্ছেন এই প্রথমবারের মতন আবু রুশ। তিনি ডিফেন্স জার্নালিস্ট। উনি ওনার সম্পর্কে আসলে একটু পরিচয়টা দর্শকদেরকে নিশ্চয়ই দেবেন। আমি প্রাথমিকভাবে দিয়েছি। তো যেই বিষয়টা আহ উম, দর্শক আপনাদেরকে জানাতে চাই যে সামরিক বাহিনী নিয়ে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল। এবং যেহেতু এই প্রতিষ্ঠান নিয়ে কখনোই কথা বলা যেত না অতীতে, এবং এক ধরনের গত 15 বছরের শাসনামলে শেখ হাসিনা যেভাবে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, সে কারণে সেনাবাহিনী নিয়েও এক ধরনের মানুষের মধ্যে সংশয় ছিল। কিন্তু শেষ পর্যন্ত যেই রাজনৈতিক পট পরিবর্তন হলো, আমরা দেখলাম যে সেনাবাহিনী তাদের ভূমিকা অবস্থানের কারণে সেই পরিবর্তনটা ত্বরান্বিত হলো এবং দেশটাকে সত্যিকার অর্থেই ব্যাপক রক্তপাতের হাত থেকে বাঁচালো সেনাবাহিনী। তো আমি আপনার কাছে যেটা জানতে চাই, এই যে পরিবর্তন বা এই পটভূমিটা যে তৈরি হলো, এটা কিভাবে সম্ভব হলো, একটু আপনি যদি বলতেন। এটা হচ্ছে কি যে দেখেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনী কিসের মাধ্যমে গঠিত হয়েছে? মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধে যখন রাজনৈতিক নেতৃত্ব আপনার পালিয়ে গিয়েছিলেন এবং ধরা দিয়েছিলেন, তখন কারা সামনে এগিয়ে এসেছিল? আমাদের সেনাবাহিনী। 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট চট্টগ্রামে, আপনার জয়দেবপুরে 2nd ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, তারপরে 1st ইস্ট বেঙ্গল রেজিমেন্ট যশোরে, আপনার হুম, থার্ড হুম। ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আপনার দিনাজপুরে। এ সমস্ত রেজিমেন্ট গুলো বাংলাদেশ সেনাবাহিনী সব বিদ্রোহ করেছিল। তারা দেশের টানে, তারা জানতো যে যদি ব্যর্থ হয়, তারা রাজনৈতিক কোনো দিক নির্দেশনা তখনও পায়নি, যে ঢাকাতে কি হচ্ছে তারা জানতো না, কে কোথায় আছে তাও তারা জানতো না। তারা তাদের স্ত্রী সন্তান পুত্র সবাইকে ছেড়ে আপনার বাংলাদেশের টানে, বাংলাদেশকে স্বাধীন করার জন্য, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবার জন্য তারা আপনার বিদ্রোহ করেছিল এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এই চেতনাটা আমাদের মধ্যে রয়ে গেছে। এরপরে আমাদের বিভিন্ন দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসছে। আমাদের সেনাবাহিনী যদিও আপনার জেনারেল এরশাদের সময় দেখা গেছে যে তারা 9 বছর জেনারেল এরশাদ চেপে বসেছিলেন আমাদের ঘাড়ে একটা হুম, স্বৈরতন্ত্র। হুম, হুম। মাঝখানে জেনারেল জিয়াউর রহমান আসার পর বা 75 সালের 15ই আগস্টের পর থেকে প্রায় 21টা কু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে। সেই অভ্যুত্থানগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে দমন করতে হয়েছে, তারপরে আমাদের সেনাবাহিনীকে গঠিত হয়েছে অনেক কষ্টের বিনিময়ে। অনেকেই হয়তো জানেন না যে কত কষ্ট, ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন করা হয়েছে। 1975 সালের 15ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীতে মাত্র এক ডিভিশন সৈন্য ছিল। 1981 সালে যখন জেনারেল জিয়াউর রহমান নিহত হন, তখন আমাদের সেনাবাহিনীর সংখ্যা দাঁড়ায় 5 ডিভিশন। তার মানে মাত্র 3.5 বছরের মধ্যে আমাদের সেনাবাহিনীকে এই 12 আরো 4টা ডিভিশন যোগ করা হয়। এক্সকিউজ মি। এছাড়া আমাদের বিমান বাহিনী, নৌবাহিনীও সেভাবে গঠিত হয়। এবং আপনারা যদি স্মরণে থাকে যে জেনারেল এরশাদ যখন পদত্যাগ করতে বাধ্য হন, তখন কিন্তু এই সেনাবাহিনীর অফিসাররাই, জেনারেল নুরুদ্দিন তখন সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন এবং জেনারেল এরশাদ মনে করেছিলেন তিনি খুব বিশ্বস্ত। কিন্তু জেনারেল নুরুদ্দিন কিন্তু জনগণের নার্ভ বা পালস বুঝে উনি জনগণের পাশে দাঁড়িয়েছিলেন। তখন এমন ঘটনা ঘটেছে যে তখন যিনি চিফ অফ জেনারেল স্টাফ ছিলেন, সে ওই মেজর জেনারেল, উনি নিজে প্রতিবাদ করেছিলেন এবং জেনারেল নুরুদ্দিনকে বলেছিলেন যে আমরা একজন স্বৈর শাসককে বাঁচাবার জন্য জনগণের মুখোমুখি সেনাবাহিনীকে দাঁড় করাতে পারি না। আচ্ছা, এরপরে তো অনেক ঘটনা ঘটেছে, এগুলো দেখার দরকার নেই। আপনি যেই প্রশ্নটা করেছেন যে এই যে একটা স্বৈর শাসক, আমি স্বৈর শাসকও শেখ হাসিনাকে বলবো না, একটা ক্রুর আপনার এইরকম কিলার, আমি মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো নারী এরকম কিলার আসেনি আজ পর্যন্ত, যার মাথা থেকে সবসময় মানুষকে হত্যা করা। আপনি যেভাবে এই বাচ্চাগুলোকে, 32টা শিশু নিহত হয়েছে, বাচ্চা 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 মানুষ এরা নিহত হয়েছে। তারপরে কত ছাত্র মারা গেছে, এদের উপরে যেভাবে গুলি চালিয়েছিলেন এবং যে পরিস্থিতি তৈরি করেছিলেন তার পেটোয়া বাহিনীকে দিয়ে। শুধু যে ধরেন এখানে আইন শৃঙ্খলা বাহিনী ছিল, র্যাব ছিল, তা তো না। আপনার ছাত্রলীগের কর্মীদেরকে, ক্যাডারদেরকে আপনারা সবাই দেখেছেন, এগুলো হেলমেট পরিয়ে, কিরিচ নিয়ে, আপনার রিভলভার নিয়ে, শটগান নিয়ে তারা জন মানে মানে বাচ্চাদের সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। তখন এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এক পর্যায়ে যে যে সেনাবাহিনী যখন মোতায়েন করা হয়, তখন সেনাবাহিনীর উপরে নির্দেশ ছিল যে সেনাবাহিনী গুলি করবে না, একটা স্ট্যাটাস কু বজায় রাখবে। সেনাবাহিনী মোতায়েন করার পরে কিন্তু মানুষ প্রথমে বুঝতে পারেনি, কেননা 15 বছর ধরে তাদের যে ধারণাটা যে শেখ হাসিনা মনে হয় সেনাবাহিনীকেও নষ্ট করে ফেলেছে, হুম, একটা হুম, হুম। ধারণা ছিল যে সমস্ত সেনাবাহিনীকে নষ্ট করে ফেলেছে। সেনাবাহিনী কিন্তু খুব ধৈর্যের পরিচয় দিয়েছে তখন। এবং আপনারা তো তারপরের ঘটনা দেখেছেন, 5 আগস্টে কি হয়েছে।
হ্যাঁ, জেনারেল ওয়াকার এবং দুই বাহিনী প্রধান, বাকি যে বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, এবং মজার ব্যাপার হচ্ছে তিনজনই হচ্ছেন আমার মানে সামরিক একাডেমির আমার কোর্সমেট, তিনজনই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমি আচ্ছা। তিনজনকেই খুব ব্যক্তিগতভাবে চিনি, এবং জেনারেল ওয়াকার আমার রুমমেট ছিলেন মিলিটারি একাডেমিতে। তা আমরা তো তাদেরকে দেখেছি। এখন তারা যে কত চাপের মুখে থেকে আপনারা এইরকম একটা স্বৈর শাসন, এইরকম একটা চেপে বসা, মানে যেখানে পুলিশ তাদেরকে সমস্ত সহযোগিতা করছে, পুলিশের একটা বিশেষ গ্রুপ, আমি সব পুলিশ বলবো না, আবারও বলছি, তারপরে র্যাবের একটা গ্রুপ যেভাবে করছিল, গোয়েন্দা সংস্থাগুলো যেভাবে করছিল, তাতে আপনার সেনাবাহিনীকে এভাবে রুখে দাঁড়ানোটা এবং তাকে দেশ থেকে বাধ্য করে, পদক থেকে বাধ্য করানোটা, এটা যাতা ব্যাপার ছিল। না, এটা এটা বিশাল ব্যাপার। অসম্ভব কঠিন, অসম্ভব কঠিন একটা ব্যাপার ছিল। এটা কি প্রমাণ করে? যে সেনাবাহিনীর মুষ্টিমেয় কিছু অফিসার হতে পারে 1% বা এই তার মতো আর কি। স্টোরিটাও একটু আমরা একটু আপনার কাছে জানতে চাই, যে শেষের দিকের এই নাটকীয় পরিবর্তনটা কিভাবে সম্ভব হলো? এই যে তারা তিনজন মিলে যে আম, শেখ হাসিনাকে বললেন যে না, এটা সম্ভব না, এটা কি এটা এই স্টোরিটা একটু এটা যদি হচ্ছে বলেন। যে যেভাবে দেখা যাচ্ছিল, আপনিও তো দেখেছেন যে মানুষ পঙ্গপালের মতো এসেছিল। আপনি কালকে আমার সাথে টকশোতে 21 টিভিতে কি বলছিলেন, যে আল্লাহ মনে হয় এদেরকে আকাশ থেকে ফেলেছেন, তাই না, আবাবিল পাখির মতো। আপনার হয়তো খেয়াল আছে, আপনি বলেছিলেন। আসলে এই যে মানুষ আসছিল, এখন তো সবারই আত্মীয় স্বজন আছে, আপনি দেখেন সবারই বন্ধু বান্ধব আছে, সব তাদের ছেলে মেয়েরাও এখানে গেছে, নিজের দেশের জনগণেরা। আর একটা বড় বিষয় হচ্ছে দুটো কারণ, একটা হচ্ছে সেনাবাহিনীর অভ্যন্তরীণ কারণ, আরেকটা হচ্ছে কিছুটা বাইরের কারণ, মানে বিদেশি, মানে যারা মানে শক্তিশালী দেশ আছে, আপনার জাতিসংঘ আছে, এদের একটা কারণ। এই কারণটা হয়তো এখনো মানুষের কাছে ওভাবে সামনে আসেনি। আমি যতদূর জানতে পেরেছি, আপনাদের যদি খেয়াল থাকে, যে 4 আগস্ট বিকালের দিকে জাতিসংঘ একটা কঠোর বিবৃতি দিয়েছে, এবং জাতিসংঘ কিন্তু তখন বলছিল, জাতিসংঘ আপনারা যদি খেয়াল থাকে, যে কয়েকটা বিবৃতি দিয়েছিল যে আমাদের কাছে মানবতা বিরোধী কর্মকাণ্ডের যথেষ্ট তথ্য প্রমাণ আছে এবং আমাদের আইনের মধ্যেই আমরা ব্যবস্থা নিতে পারি। তার মানে কি, যে যদি ধরেন সেদিন সেনাবাহিনী জনগণের পাশে না দাঁড়াতো, যদি শেখ হাসিনাকে রক্ষা করার জন্য দাঁড়াতো, তাহলে কি হতো? এই জাতিসংঘ থেকে আমাদের হয়তো ব্ল্যাকলিস্টেড করা হতো আমাদের সশস্ত্র বাহিনীকে। জাতিসংঘ মিশন তো যেতই। এছাড়া আমাদের সশস্ত্র বাহিনী দীর্ঘদিন ধরে বিশ্বের সাথে যে যোগাযোগটা তৈরি করেছে, ধরেন কুয়েতে আমাদের সেনাবাহিনীর অফিসাররা কুয়েত সেনাবাহিনীতে ডেপুটেশনে কাজ করে, চাকরি করে, তাদেরকে সহায়তা করে। তারপরে এই শান্তি মিশন তো আছেই, বিভিন্ন দেশে কোর্সে যায়, আমেরিকাতে যায়, ব্রিটেনে যায়, ফ্রান্সে যায়, মানে একটা ইন্টারলিঙ্কড একটা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এই সুনাম টুনাম এগুলো তো সমস্ত ধূলিসাৎ হয়ে যেত। এই একটা কারণ ছিল। তারপরে আমেরিকান পররাষ্ট্র দপ্তর, আপনারা এটা হয়তো অনেকে খেয়াল করেছে কিনা আমি জানি না, মানব জমিনের রিপোর্টটা শুধু এসেছিল, আমি দেখেছিলাম, যে পররাষ্ট্র দপ্তরও কিন্তু বলছিল যে তারা ছাত্র জনগণের পাশে আছে, একদম ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে। আচ্ছা, তারপরে আসেন যে যে ইন্ডিয়াকে নিয়ে আমাদের এত মানে মাথা ব্যথা, যে ইন্ডিয়া তো শেখ হাসিনাকে সবসময় আসলে মানে নগ্নভাবে, অত্যন্ত, এটাকে আমি নগ্ন বলবো, অশ্লীল ভাবে তারা ক্ষমতায় রেখেছে। তারা নিজেরা একটা গণতান্ত্রিক দেশ দাবি করে, পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, কিন্তু তারা বাংলাদেশে গণতন্ত্র রাখতে দেয়নি, একটা স্বৈরাচারকে সবসময় মানে পোষণ করেছে। কিন্তু ইন্ডিয়াও কিন্তু শেষের দিকে আপনি লক্ষ্য করে দেখবেন, যে আমরা অনেকে শুনছিলাম, সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছিল, যে এখানে ইন্ডিয়ান সেনাবাহিনী আমাদের সীমান্তে জড়ো হচ্ছে, বা রয়্যাল এজেন্টদেরকে দেখা যাচ্ছে ঢাকায় কাজ করছে, কিন্তু আসলে তারা মানে রাষ্ট্রীয়ভাবে কিন্তু কোনো কিছু আর শেষ দিকে করতে পারেনি বা করেনি। তারাও কিন্তু এখান থেকে পিছিয়ে গিয়েছিল। এটা কেন? আপনি দেখেন, আর অভ্যন্তরীণ কারণটা কি সেনাবাহিনীর মধ্যে? আমাদের যে জুনিয়র অফিসাররা আছে, আমাদের ধরেন এই যে বললাম যে মুষ্টিমেয় 1% বা কিছু অফিসার বাদ দিয়ে আর কি, যারা সুযোগ সুবিধা পেয়ে গত 15-16 বছরে মোটা তাজা হয়েছে, সম্পদের পাহাড় গড়েছে, যা এখন বেরোচ্ছে মানুষের কাছে, এর বাইরে যারা আছে তারা কি? সাধারণ সাধারণ অফিসারদের কথা ধরে, আপনি একটা লেফটেন্যান্ট, একটা ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, এদের কথা ধরেন, এরা কিন্তু ওদের বেতনের উপর দিয়ে ওদেরকে নির্ভর করতে কিন্তু হয়। এই এবং ক্ষেত্রেও কিন্তু বলা হতো যে শেখ হাসিনার সময় এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তাদের বাপ দাদা 14 গোষ্ঠী মানে আওয়ামী লীগ করতো কিনা, এটা নাকি যাচাই বাছাই করা হতো। হতো, কিন্তু ধরেন সেটা কি আগে তারাও কিন্তু এফেক্টেড হয়েছে। এছাড়া ধরেন যারা লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল এবং মেজর, সিনিয়র মেজর এরা ছিলেন, তারা কিন্তু আওয়ামী লীগ আমলের রিক্রুটমেন্টের মধ্যে না। তার বাইরেও যারা মানে আছেন, এর একটা বিশাল অংশ। আর আপনি সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে যে আমাদের যে সৈনিকরা আছেন, সৈনিকরা হচ্ছে কোথা থেকে এসছেন? এরা গ্রাম থেকে এসছেন। গ্রাম তো ইন্টারলিঙ্ক, আপনি জানেন যে একই ধরেন ফ্যামিলির, আমি এমনও শুনেছি যে এক সৈনিক ধরেন তার চাচাতো ভাইকে ধরে নিয়ে গেছে,
তার মানে ফুফাতো ভাইকে জেলে নিয়ে গেছে এই বিএনপি বানিয়ে বা অন্য কিছু বানিয়ে, তাদের বাড়িঘর তছনছ হয়েছে, তাদের এলাকায় থাকতে দেয়া হচ্ছে না, ব্যবসা বাণিজ্য করতে দেয়া হচ্ছে না। তো সৈনিকরা তো আমাদের মতো না, ধরেন অফিসারদের মতো না, অফিসার হচ্ছে শহর কেন্দ্রিক, অনেক সোলজাররা হচ্ছে পুরোটাই গ্রাম ভিত্তিক। তারা ধরেন বছরে 2 মাস ছুটি পায়, এই 2 মাস তারা গ্রামে থাকে আর মাঝে মাঝে কিছু ছুটি পায়, কিন্তু তাদের পরিবার কিন্তু সব মানে গ্রামে থাকে। এখন তারা যদি ধরেন জনগণের মুখোমুখি দাঁড়ায়, তো বাংলাদেশের পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়িয়েছিল যে তাদেরও নিরাপত্তা সংকট দেখা দিত, যেটা পুলিশের দেখা দিচ্ছিল। এটাও কিন্তু একটা বড় কারণ। এবং আর আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে 4 আগস্ট আপনার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে একজন ক্যাপ্টেন, একটা ইয়াং ক্যাপ্টেন, সে তার মানে সাজোয়া যান নিয়ে, তার সৈন্যদেরকে নিয়ে যখন শুনেছে যে শহরে ছাত্রলীগের গুন্ডা পান্ডারা অস্ত্র নিয়ে সাধারণ মানুষকে গুলি করছে, সে বেরিয়ে গেছে। এবং আমি আরেকটু পরিষ্কার করি, বাহারের লোকজন মহাসড়ক আটকে রাখছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে। তখন আমরা দেখলাম যে এরা কিছু ছাত্ররা যে ট্যাঙ্কের সামনে বলছে যে আঙ্কেল, এই যে তারা তো আমাদের উপরে গুলি করছে, যে সেখানে জড়ো হয়ে। তখন দেখলাম যে কয়েকটা গাড়ি সামনে যাচ্ছে এবং পেছনে পেছনে তারাও যাচ্ছে। এই দৃশ্য দেখেছে কুমিল্লায়। এটা তো হবেই ফিরোজ ভাই, দেখেন এটা তো হবেই, বললাম না যে ধরেন মানে সবার পরিচিত তো এই বাংলাদেশটা কি। আপনি নিজে আপনার পরিবার আমার পরিবার চিন্তা করেন, কারো মামা জ্যাঠা ফুপা খালু সবাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কেউ না কেউ তো হচ্ছেন। সে যতই আওয়ামী লীগ করুক বা সে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাক, দেখা যাচ্ছে যে তার, আমি নিজে জানি চরম আওয়ামী লীগ মানে ফ্যামিলির কয়েকজন অফিসার, তারা পাগলের মতো এই অফিসার গুলা, তারা কেননা দেখেছে যে তাদের ফ্যামিলিও এফেক্টেড হয়েছে। হয়তো তার খুলনায় থাকে তার মামা, তার মামার ছেলেপেলেরা এফেক্টেড হয়েছে, আপনার রংপুরে থাকে কেউ, তারা এফেক্টেড হয়েছে। সুতরাং তাদের মধ্যে খুব হয়েছে, তারা তো আপনার ট্রেন সোলজার অন্তত পক্ষে, তারা তো এটা দেখেছে যে এই কয়েকটা মুষ্টিমেয় কিছু অফিসারের জন্য যদি তারা অন্যদিকে যায়, যে এইগুলো করে, তাহলে তো আমরাও ধরা খাবো, আমাদেরও জাতিসংঘে ব্ল্যাকলিস্টেড হবে, আমরা কোথাও যেতে পারবো না, তাদের কেরিয়ার কিন্তু সেখানে শেষ। তারপরে হচ্ছে কি, তাদেরকে জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে। জনগণের মুখোমুখি একটা সেনাবাহিনী দাঁড়ালে, পাকিস্তান সেনাবাহিনী 71 সালে কি অবস্থা হয়েছিল আপনার খেয়াল আছে? এখন এখানে বিশ্ব শক্তি আপনার এই আন্দোলনটা যখন হয়, তখন আমি মনে করি যে আমার সাংবাদিকতা জীবনে 33-34 বছরে আমি বিশ্ব মিডিয়ায় এইরকম মানে আপনার কাভারেজ আমি কোনো বাংলাদেশের কোনো বিষয়ে দেখিনি। যে কাভারেজটা দিয়েছে ডয়চে ভেলে, সিএনএন, বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এমনকি ভারতের যে সবচেয়ে প্রভাবশালী পত্রিকা যে দি হিন্দু, ইন্ডিয়ান এক্সপ্রেস, তারপরে আস্থা, আনন্দবাজার, মানে এটা হতবাক করার মতো ব্যাপার যে তারাও দিয়েছে। আপনি এটা অনেকে হয়তো জানে না, আমার কিছু পরিচিত ভারতীয় সাংবাদিক আছেন, তারাও কিন্তু এটার পক্ষে কথা বলেছেন। আমরা আজকে যেগুলা মানে ভারতীয় সংবাদ মাধ্যমে বাংলাদেশ বিরোধী প্রচারণা দেখছি, এর বাইরেও একটা কিন্তু গ্রুপ না আছে না, আমরা তো তাদের মধ্যে দেখলাম যারা কলকাতা, দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যে এই ছাত্রদের পক্ষে তারা মিছিল করেছে। প্রথম প্রথম মিছিল করেছে কলকাতার ছাত্ররা, বাংলাদেশের ছাত্রদের পক্ষে প্রথম মিছিল নামিয়েছে কলকাতার ছাত্ররা। এবং আপনার বিশ্বে যে অনেক নামকরা বিশ্ববিদ্যালয়ের অনেক মানে আপনার প্রফেসর এবং বুদ্ধিজীবীরা দুইবার বিবৃতি দিয়েছিল এই ঘটনার সময়। আপনি যদি সেই তালিকাটা লক্ষ্য করবেন, এর মধ্যে প্রচুর ভারতীয় অধ্যাপক ছিলেন, ভারতীয় অধ্যাপক ছিলেন না। হ্যাঁ, আমি শুধু সেই অক্সফোর্ডে আমার নিজের ভাগ্নি আছে অক্সফোর্ডে, সেও বলছে মামা আমরা বিদেশি এরা মানে প্রোগ্রাম করব, প্রোটেস্ট করব, তুমি এটা একটু মিডিয়াতে তুলে ধরো। তার মানে কোন জায়গায় নাড়া পড়েনি, সমস্ত জায়গায়। আমি আরেকটা বিষয় করলাম যে আরেকটা সেনাবাহিনীর অভ্যন্তরে একটা প্রতিক্রিয়া হলো কিনা শেষের দিকে আমরা দেখলাম যে ডিএইচএস থেকে বিভিন্ন যে মহাখালী ডিএইচএস, বনানী ডিএইচএস, সেই সব যেখানে সামরিক অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর কর্মকর্তারা থাকেন, তারা সহ তাদের সন্তানরা পর্যন্ত নেমে এসেছিল। এটাও কি একটা প্রভাব পড়েছিল কিনা সেনাবাহিনীর উপর? এটা খুব ভালো। এটা প্রথম মিছিলটা হয়েছে আপনার মিরপুর ডিএইচএস। মিরপুর হ্যাঁ। ডিএইচএস এর সবচেয়ে বেশি মানে আপনার অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা থাকেন। আমার প্রচুর বন্ধু বান্ধব মানে কোর্সমেটরা সেখানে থাকেন। সেখানে হয়েছে কি দেখেন, 17-18 তারিখে যখন এমআইএসটি এবং বিইউপি হচ্ছে পাশে, মিরপুর ডিএইচএস এর পাশে, এই বাচ্চারা ওখান থেকে আন্দোলন করে ওখানে আশ্রয় নিয়েছিল কিছু এই আওয়ামী লীগের ইলিয়াস মোল্লা বাহিনী এবং ওইখানকার মিরপুরের ক্যাডার বাহিনীরা। তারা এই মিরপুর ডিএইচএস এ ঢুকে যেই অফিসাররা বাচ্চাদেরকে আশ্রয় দিয়েছিল তাদের বাড়িতে ভাঙচুর পর্যন্ত চালিয়েছে, গুলি চালিয়েছে মিরপুর ডিএইচএস এর ভিতরে, ক্যান্টনমেন্ট এরিয়া এটাতে।
তখন কিন্তু এই অফিসাররা, আমাদের সমস্ত কর্মকর্তারা, সামরিক মানে যারা রিটায়ার্ড ছিলেন তাদের সন্তানরা সবাই খেপে যায়। এবং প্রথম মিছিলটা বেরিয়েছে মিরপুর ডিওএইচএস থেকে, এবং মিরপুর জি। ডিওএইচএস এ যখন হাজার হাজার মানুষ এবং ওর সাথে সিভিলিয়ানরাও ছিল যারা ওখানে ভাড়া থাকেন, তারা ছিলেন, সবাই যখন নেমেছেন, যে সামরিক কর্মকর্তা, তার স্ত্রী, তার সন্তান সবাই নেমেছেন, তখন এটা একটা বড় ইম্প্যাক্ট তৈরি করে। কারণ আপনি অনেকেই হয়তো জানে না যে ডিওএইচএস গুলাকে ক্যান্টনমেন্ট অ্যাক্টের অধীনে রাখা জি। হয়েছে। মানে আপনি সেখানে হুম, হুম, রাজনৈতিক কর্মকাণ্ড করা নিষিদ্ধ, কোনো মিছিল স্লোগান দেওয়া নিষিদ্ধ, হুম, আপনার হুম, এই ধরনের তৎপরতা নিষিদ্ধ। কিন্তু এগুলো কিন্তু তারা ভেঙেছেন, তারা আমাদের জনগণের দুঃখ দুর্দশা দেখে কিন্তু তারা দাঁড়িয়েছেন। এবং দ্বিতীয় ঘটনা ঘটেছে মহাখালী ডিওএইচএস। মিরপুর হুম, ডিওএইচএস কে দেখার পর মহাখালী ডিওএইচএস আরেকটু সিনিয়র অফিসাররা থাকেন, যারা হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরেন হুম, জেনারেল নুরুদ্দিন থাকেন ওখানে। হুম, জেনারেল নুরুদ্দিন এগিয়ে এসছেন, এই কথাটা কিন্তু জানে না অনেকে। জেনারেল নুরুদ্দিন হুম, কিন্তু হুম, খুব হুম, কষ্ট করে, উনি লাঠিতে ভর দিয়ে হাঁটতে, অনেক বয়স ওনার, উনি নিজে বেরিয়েছেন। তারপরে আমাদের সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, উনি পরে এটা বুঝা, পাশে হ্যাঁ, এসে দাঁড়িয়েছেন। তখন অনেক, এই যে আজকে গতকালকে যিনি উপদেষ্টা হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল হাফিজ, উনি ওখানে ছিলেন, হুম, ব্রিগেডিয়ার হুম, শাখাওয়াত ছিলেন, এবং এরকম অনেক অফিসার, তারা একসাথে জোট বেঁধে তারা আমাদের রাওয়া ক্লাবে গিয়ে আপনার সংবাদ সম্মেলন করেছেন। হ্যাঁ, এগুলো হ্যাঁ, একটা দেখেছি। মোরাল বুস্টার হিসেবে কাজ করেছে। এবং আমাদের সশস্ত্র বাহিনীর আপনার যে সার্ভিং অফিসাররা আছে, সৈনিকরা আছে, তারা দেখেছে যে আমাদের সিনিয়র স্যাররাও তো নেমেছে, তারাও তো ওখানে হুম, আছেন, সুতরাং আমাদেরকেও একটা ডিসিশন একদিকে নিতে হবে, আমরা জনগণের পাশে দাঁড়াবো। আরেকটা সেই ইম্প্যাক্ট হয়েছে যে, সেই ভিতর, জি, বলেন, শেষ করেন, জি। আরেকটা আরেকটা, ইম্প্যাক্ট ছিল যে আমাদের সৈনিক এবং অফিসাররা যখন প্রথমবার বাইরে নামানো হয়, তারা হুম, হুম, এই আপনার ওই কিছু সংখ্যক পুলিশ, র্যাব এবং আপনার ছাত্রলীগের গুন্ডা পান্ডাদের এই যে ভয়াবহ তৎপরতাটা, মানবতা বিরোধী তৎপরতা কাছ থেকে হ্যাঁ, দেখেছেন। এটা অস্ত্র সৈনিকদের মধ্যে, অস্ত্র জুনিয়র, নিয়ে তারা হ্যাঁ, যে জুনিয়র নামছে। অফিসারদের মধ্যে, আপনার মুখে মুখে সবার মধ্যে ছড়িয়ে গিয়েছিল। ধরেন ক্যাপ্টেন, মেজর, লেফটেন্যান্ট কর্নেল, এদের মধ্যে ছড়িয়ে গিয়েছিল যে বাইরে এই ঘটনা ঘটছে, এরকম ঘটনা ঘটছে। তারা এটাকে কখনো মেনে নিতে পারে না। আপনি মানে বিশ্বাস করেন, আমি অনেকের সাথে কথা বলেছি, আমি তো কুমিল্লার শুধু কথা বললাম, কুমিল্লা না, একই সাথে সেই সময় হুম, চিটাগাঙে, হুম, আপনার চট্টগ্রামে একজন মেজর, সে গিয়ে আপনার এই ছাত্রগুলোকে রক্ষা করেছিল আওয়ামী লীগের সামনে দাঁড়িয়ে, হুম, এবং হুম, তার হুম, হুম, সৈনিকেরা মানে দড়িয়ে। তারপরে এই যে মিরপুর 10 নম্বরের এখানে মিরপুরে আপনার সৈনিকেরা গিয়ে আকাশের দিকে গুলি করে আপনার হুম, হুম, ওই হুম, হুম। ছাত্রলীগেরকে মানে সরিয়ে দিয়েছে, ওরা পরে পালিয়ে গেছে। এখন আরেকটা বড় বিষয় হচ্ছে সশস্ত্র বাহিনী আমরা কোনো মিরপুর দেশই, 10-এও কিন্তু এরকম একটা দেখেছি, এই এরকম সেটাই তো একটা বললাম, দিচ্ছে। হ্যাঁ, মিরপুর 10-এর কথাই বললাম। হুম, আরেকটা হুম, বড় হুম, বিষয়, সশস্ত্র বাহিনী কখনো জনগণের সাথে ছাড়া কখনো টিকতে পারে না। হয় আপনাকে জনগণের সাথে থাকতে হবে, আর নাহলে জনগণের বিপক্ষে থাকতে হবে। 71 সালে পাকিস্তানি আর্মি বাংলাদেশের জনগণের বিপক্ষে ছিল, আপনি দেখেন কি হয়েছে। তা আমাদের সশস্ত্র বাহিনীর অফিসার যারা আছেন সিনিয়র, তাদের মধ্যেও তো এই হুম, চিন্তাটা হুম, হুম, একসময় এসছে। যদিও তখন ধরেন সরকারপন্থী কিছু, মানে আমি বলবো এদের কি স্টুপিড অফিসার, এরা তখন পর্যন্ত চেষ্টা করেছে কিছু করার জন্য, যে কিছু করা যায় কিনা, হুম, হুম, কিন্তু হুম, হুম, মানে সেই কাজটা হয়নি। এবং জাতিসংঘের বিবৃতিটা, আপনার মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিটা কিন্তু খুব ভালো কাজ করেছে, ভালো হুম, কাজ হুম, করেছে। হুম, হুম। হ্যাঁ, এই জিনিসটা এবং আমাদেরকে তারা তাদের মাথায় লাইন রাখতে হবে। একটা ছিল যে আমরা পুরো বাংলাদেশের ঘটনাবলী পর্যবেক্ষণ করছি। এটা সাংঘাতিক রকম একটা মানে একটা ছিল, সিগন্যাল। এবং এটা যদি না হতো, আপনার ডিজাস্টার নেমে আসতো বাংলাদেশের উপরে। ধরেন আমাদের পুরো সশস্ত্র বাহিনী ব্ল্যাক লিস্টেড হয়ে যেত, হুম, আপনি হুম, এটার হুম, ইম্প্যাক্ট তো বিশাল। তখন দেখা যেত যে ইয়ে, মানে সশস্ত্র বাহিনীর ভিতরে গ্রুপ হয়ে গেছে, গন্ডগোল হচ্ছে, হুম, তারপরে আবার জনগণের সাথে তাদের গন্ডগোল হচ্ছে, একটা একটা ম্যাসাকার হুম, হয়ে যেত। আমাদের হুম, right, শীর্ষস্থানীয় কমান্ডার, বিশেষ করে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, উনি অনেক, আমি তাকে তো চিনি, আমি বললাম, উনি হচ্ছেন অত্যন্ত ঠান্ডা মাথার একজন মানুষ। মানে যে কোনো হুম, পরিস্থিতিতে না, মানে উনি খুব মাথাটা ঠান্ডা রাখতে পারেন। এটা হচ্ছে একজন কমান্ডারের সবচেয়ে একটা অন্যতম বড় গুণ, যে আমি কি করব ঠান্ডা মাথা রাখবো। আপনি যদি লক্ষ্য করেন, উনি 3 আগস্ট সকল অফিসারদের দরবার নিয়েছিলেন, একটা হ্যাঁ, মিটিং এ হ্যাঁ, নিয়েছিলেন। জি, ওটাই জানতে সেখানে উনি চাচ্ছি, জি, কি বলুন। বলেছিলেন, আইয়ুব বাচ্চুর একটা গান, গান, আর কিছু কাদালে উড়াল দিব আকাশে। আপনি উড়াল কে দিবে আকাশে, মানে কাদালে কাকে কাদালে, উনি কিন্তু ইন্ডিকেশন দিয়ে দিয়েছিলেন। হুম, 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 হ্যাঁ, উনি কিন্তু ইন্ডিকেশনটা দিয়ে দিয়েছিলেন। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, ওনার আশেপাশে কিছু জেনারেল ছিল, কিছু ধরেন যে বিভিন্ন জায়গায় বসা কিছু ব্রিগেডিয়ার জেনারেল ছিল, আর গোয়েন্দা সংস্থার কিছু কর্মকর্তা ছিল, যাদের নাম হুম, আমরা জানতে পারছি এখন, জনগণও জানতে পারছেন। তারা খুব চেষ্টা করেছেন যে টিকিয়ে রাখার জন্য, কিন্তু এভাবে আসলে পারা যায়। হুম, হুম। আমি আরেকটা স্পটে আজকে যে পড়বো, আমি আপনার কাছ থেকে শুনবো যে সিভিল প্রশাসনের উপরে ডিজিএফ এর
নামে যেভাবে ব্যবহার হয়েছে গণমাধ্যম এবং রাজনৈতিক শক্তির উপর, এটা তো আসলে অতীতে কখনো আমরা দেখি নাই। এইবার যে ব্যবহার করা হলো, আমি এটার উপরে আমি আপনার সাথে আরেকদিন আমি কথা বলবো আর কি এটা নিয়ে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক তথ্য আপনি জানালেন। এগুলি আমরা কিছু কিছু ভাষা ভাষা জানি, কিন্তু আপনি ভিতর থেকে যেভাবে সবাইকে জানালেন, এটা মানে আমার মনে হয় যে তথ্যের যে আমি ঘাটতি। আরেকটা ছোট্ট জি কথা বলে জি। শেষ করি। বাংলাদেশ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সৈনিক অফিসাররা, আপনারা দেখবেন যে এরা আমাদেরই মতো পরিবার থেকে গিয়েছে, সকলের সাথে এদের সম্পর্ক, এই কথাটা ভুললে চলবে না। রাজনৈতিক কারণে এদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে, এর জন্য ভুল বোঝা হয়েছে। কিন্তু আমাদের এই যে ডিজিএফআই, র্যাব, এনএসআই এবং বিভিন্ন জায়গায় সিভিল প্রশাসনে গিয়ে আমাদের সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদেরকে যখনই আপনি দিবেন, তখন কিন্তু এই সরকার করে কি এদেরকে পলিউটেড করার চেষ্টা করে, এবং এই কারণেই আমরা মনস্টার তৈরি করতে দেখেছি। কিন্তু এর মানে এই না যে যারা ভিতরে ছিল তারা মনস্টার হয়েছে। আপনারা এখন দেখছেন যে বন্যায় কিভাবে এরা ডিউটি করছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এগুলো দেখছি। জি আমাদেরকে মাথায় রাখতে হবে। জি। অনেক ধন্যবাদ আবুলুস। অনেক দর্শক ধন্যবাদ ফিরোজ শুনছিলেন, ভাই। আমরা অনেক অজানা তথ্য যেগুলি ভাষা ভাষা ভাবে জানি, এটা আরো আমরা পরিষ্কার হলাম। নিশ্চয়ই আমাদের এই আলোচনাগুলি খুবই মানে প্রাসঙ্গিক, যে এই বিষয়গুলো পরিষ্কার থাকলে তাহলে ভুল বোঝাবুঝি হবে না। আশা করি এই আলোচনা আমরা আগামীতে অব্যাহত রাখবো। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।